আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির নিয়মিত আয়োজন এবং আজকে আমরা উপস্থিত হয়েছি একটি বিশেষ আয়োজনের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবের শাসনামলে আমরা খুব ভালো করে জানি যে একটি অপশাসন, দুঃশাসন, একদলীয় শাসন। সেই একদলীয় শাসনের সময় বাংলাদেশে একটি মানে সিগনিফিকেন্ট ঘটনা যেটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। 15 আগস্ট একটি ঘটনা ঘটে গেল। সেখানে শেখ মুজিবের অপশাসন, একদলীয় শাসনকে বাংলাদেশের কিছু নওজোয়ান আর্মি জেনারেল, আর্মি ব্যাকগ্রাউন্ডেড বা আর্মি যারা কর্মরত ছিলেন, দেশপ্রেমিক যারা নিজ হস্তে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, লাল সবুজের সেই মানচিত্রে পতাকাটি উঠিয়েছিলেন। সেই কিছু বীর সেনানী শেখ মুজিব হত্যাকাণ্ডে বা এই শেখ পরিবার উৎখাতে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম মেজর বজলুল হুদা। এবং আমরা পরবর্তীতে জানি উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আর্মির খুব সিগনিফিকেন্ট একজন ফিগার ছিলেন, যে আর্মিতে যথেষ্ট প্রভাব রাখতেন এবং সত্যিকার অর্থে উনি একজন দেশপ্রেমিক ছিলেন, দেশকে নিয়ে ভাবতেন, দেশকে নিয়ে চিন্তা করতেন এবং যার জন্য 75-এ সেই একদলীয় শাসনকে, সেই ফ্যাসিস্ট বা বাকশালীয় শাসনকে ওনারা অবসান করতে সক্ষম হয়েছিলেন। আরো বীর সেনানী ছিলেন, তার মধ্যে অন্যতম মেজর বজলুল হুদা। এবং আমরা পরবর্তীতে একটি শোর মাধ্যমে জানতে পারি যে আপনারা জানেন যে শেখ হাসিনার সময়ে বজলুল হুদা সহ অনেককেই শেখ মুজিব হত্যাকাণ্ডে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং তার থেকে সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি হলো যেটা, যে আমরা জেনেছি যে বজলুল হুদাকে শুধু ফাঁসি দেওয়া হয় নাই, ওনাকে শেখ হাসিনা নিজ হস্তে জবাই করেছেন। তো আসলে এখানে একটা বিশাল একটা ইতিহাসের অংশ হয়ে এই কথাটা থাকবে। আমরা শুনতে চাই কি হয়েছিল আসলে, সত্যিকার অর্থে কি মেজর বজলুল হুদাকে জবাই করা হয়েছিল নাকি ফাঁসি দেওয়া হয়েছিল? আমরা শুনবো তার ছোট ভাই জনাব মেজর নুরুল হুদা ডিউক সাহেবের কাছ থেকে। মিস্টার নুরুল হুদা ডিউক, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জি, আমাকে দর্শক এখানে শ্রোতা, আপনারা জি কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং সমস্ত শ্রোতা দর্শক আমার কথা শোনার জন্য আমি তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমি জনাব নুরুল হুদা ডিউক সম্পর্কে বলতে চাই। নুরুল হুদা ডিউক শুধু একজন মেজর বজলুল হুদার ভাই নন, উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 80-র দশকে তুখোড় মেধাবী ছাত্রনেতা এবং সভাপতি এসো বাংলাদেশ গড়ি। এবং পাশাপাশি আপনারা জানেন যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল, উনি একজন বীর সেনানী। উনি ব্যাক স্টেজে বা ফ্রন্ট স্টেজে যেখানেই থেকে যতটুকু সম্ভব হয়েছিল, আমরা ওনাকে রাজপথেও দেখেছি, সেখানে থেকে উনি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, সংগঠকদের যেভাবে সংগঠিত করেছিলেন, ইতিহাসের ইনশাল্লাহ একদিন ইতিহাস যখন বাংলায় লিখিত হবে, আমাদের এই নুরুল হুদা ডিউক ভাইদের মতো করে অনেকের নামই লেখা হবে এবং নুরুল হুদা ডিউককে আমরা সত্যিকার অর্থে ইতিহাসের একটি স্থান আমরা দিব ইনশাল্লাহ। আমরা আশা করি আমরা যারা এই জেনারেশনের, আমরা উনি সেটা প্রাপ্য, কারণ ওনার যেই কর্মকাণ্ড আমরা সেই জুলাই আগস্টে দেখেছি, এটা আসলে সিগনিফিকেন্ট। আমি জনাব মেজর বজলুল হুদার ছোট ভাই জনাব নুরুল হুদা ডিউক সম্পর্কে বলতে হয়, ওনারা হলেন যে একটি সম্ভ্রান্ত পরিবারের, বাংলার সালতানাতের স্বাধীন সুলতান মহাবীর খাজা উসমান খান লুহানির বংশধর। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক। ওনার বাবা যুক্তফ্রন্ট থেকে 1954 সালে প্রাদেশিক আইনে এমএলএ থেকে উনি নির্বাচিত হয়েছিলেন। ওনার বাবার নাম জননেতা ডাক্তার রিয়াজউদ্দিন আহমেদ এবং ওনারই কনিষ্ঠ পুত্র আমাদের শ্রদ্ধাভাজন জনাব নুরুল হুদা ডিউক। তো নুরুল হুদা ডিউক সম্পর্কে আমরা শুনলাম। আমরা নুরুল হুদা ডিউক সম্পর্কে ওনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি নুরুল হুদা ডিউক জুলাই আগস্টে যে বিপ্লব দেখেছেন, আমরা সবাই জানি 52 থেকে 71 পর্যন্ত, 71 থেকে 75 পর্যন্ত, 75 থেকে 2024 পর্যন্ত সবকিছু আমরা মোটামুটি ভালো করে জানি। আপনি একটু কাইন্ডলি বলবেন কি যে আপনি কিভাবে দেখেছেন সেই জুলাই আগস্টের বিপ্লব এবং আপনার নিজের সম্পৃক্ততা সম্পর্কে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন, মিস্টার হুদা। ধন্যবাদ ভাই। জুলাই আগস্ট বিপ্লব ইতিহাসে একটি অবিস্মরণীয় গণবিপ্লব, ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থান। এখানে সবচেয়ে বিশেষ দিক হলো আমরা নিরস্ত্র ছাত্র জনতা সশস্ত্র সন্ত্রাসী আওয়ামী বাহিনীর বিরুদ্ধে জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে বিতাড়িত করতে পারাটা একটি বিশাল বিষয় ছিল এবং
এটা স্বৈরাচার পিশাচিনীর বিরুদ্ধে মহান আল্লাহর একটি রহমত নাজিল হয়েছিল বলেই আমরা এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলাম। না হলে দীর্ঘ 16 বছর এই জাতির কাঁধে চেপে থেকে সমস্ত অন্যায়ের, সমস্ত জুলুমের যে নজির স্থাপন করেছিল খুনি শেখ হাসিনা ও তার দোসররা, এটা কখনো ভুলবার নয়। আমরা যখন মাঠে থেকেছি, সোশ্যাল মিডিয়াতে থেকেছি, সব ভয় ভীতিকে, সবার মধ্যে ভয় ভীতি দূর হয়ে গিয়েছিল এই স্বৈরাচারের বিরুদ্ধে, এটাই আল্লাহর একটা রহমত। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যখন থেকেছি, যেভাবে যে পেরেছি আমরা আমাদের বক্তব্যগুলা তুলে ধরেছি। রাজপথে যখন থেকেছি তখন আমরা লাঠি, গুলি, টিয়ার গ্যাস কোনো কিছুর তোয়াক্কা করি নাই। একটাই উদ্দেশ্য, দেশকে স্বৈরাচার মুক্ত করা, দেশকে একটি সুন্দর সুখী দেশ হিসাবে গড়ে তোলার। এই চেতনা, এই দেশপ্রেম থেকেই আমাদের এই আন্দোলন ছিল। এই আন্দোলনে দেখেছি যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের পাশ থেকে অনেকে গুলি খেয়ে পড়ে যাচ্ছে, অনেকে আমরা তাদের নিয়ে হাসপাতালে যাচ্ছি, আবার কিন্তু কেউ এক পাও পিছাচ্ছে না। এইটাই আশ্চর্য ব্যাপার। আবার দেখা যাচ্ছে যে আমরা 20 জন একদিকে চলে গেছি, কিন্তু ওইখানে 50 জন হাজির হয়ে গেছে। এটা একটা বিশাল একটা আশ্চর্যের বিপদ যে মানুষের কোনো কমতি নাই, সবসময় মানুষ বাড়তেছিল। যখন আমরা 3 তারিখে শহীদ মিনারে গেছি, কোথা থেকে এত মানুষ আসলো, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে বাচ্চা কাচ্চা সব সহ আপনার বউ বাচ্চা ফ্যামিলি সব মাঠে নেমে এসেছে, সমস্ত ভয়কে জয় করে সবাই যেন মৃত্যুঞ্জয়ী সৈনিক হিসাবে সংগ্রাম করেছে। এক নজিরবিহীন ঘটনা। 4 তারিখে শহীদ মিনারে গেছি, আমি নিজে শহীদ মিনারে সারাদিন আমি 4 তারিখে ছিলাম, এবং সেখানে ভীতি অবস্থা সৃষ্টি হয়েছিল, কিন্তু কেউ ভয় পায়নি। এই পুলিশ আসছে, এই আওয়ামী লীগ আসছে, এই যুবলীগ আসছে, কিন্তু কেউ তার অবস্থান ছাড়ছে না। আমি নিজে, আপনারা দেখেছেন হয়তো, স্লোগানে স্লোগানে সারাদিন শহীদ মিনারকে জাগরিত রেখেছিলাম। 5 তারিখে আমরা শাহবাগ থেকে রওনা দিয়েছি যে শেখ হাসিনার গণভবন ঘেরাওয়ের মধ্য দিয়ে আমাদের বিপ্লবকে সফল করব, স্বৈরাচারকে নির্মূল করব। আমরা যখন এগিয়ে যাচ্ছি, কেউ মানুষ মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সবাই চেতনা নিয়ে, সমৃদ্ধি নিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানে কিছু দূর যাওয়ার পরেই আমরা জানতে পারলাম শেখ হাসিনা পালিয়ে গেছে। তাতেও কিন্তু মানুষ দমে যায়নি, মানুষ এগিয়ে যাচ্ছে গণভবনের দিকে। আমরা তখন গণভবনে চলে গেছি, সেনাবাহিনী দেখেছি। মিস্টার হুদা, আমি আপনাকে একটু সবিনয় এখানে থামাচ্ছি। আমি একটু জানতে চাই যে আমাদের আর্মি সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, আমরা সেটা খুব ভালো করে জানি। যে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার পরেই গণভবনের ডোর খোলা হয়েছিল সাধারণ জনগণের জন্য। তো আমরা শুধু এই অংশে একটু জানতে চাই যে তার আগের মুহূর্ত প্রশাসন, যদিও আর্মি সম্পর্কে কথা বলাটা একটু সেন্সিটিভ ইস্যু, আপনি সেই আপনার মতো করেই বলবেন। আমি শুধু এখানে প্রশাসন বা আমাদের যেই মানে সিভিল প্রশাসন যেটা ছিল, তাদের ভূমিকাটা কি ছিল, যে সত্যিকার অর্থে কি দেশের জনগণের সাথে লেগে বিশেষ একাকার হয়ে যাওয়া, নাকি সেই অপশাসনের যেই 16-17 বছরের যে আপনারা জানেন যে শেখ হাসিনার যে সুবিন্যস্ত প্রশাসন, সেই প্রশাসন কি শেখ হাসিনার মতো আচরণ করেছিল, যে না আসলে তারাও চাচ্ছিল যে বাংলাদেশে একটি বিপ্লব সাধিত হোক, বাংলাদেশে ফ্যাসিস্ট নির্মূল হোক? কি দেখেছিলেন আপনি? আপনি ওই অংশটুকু আমাকে একটু টাচ করে যাবেন মিস্টার হুদা। সিভিল প্রশাসন যারা আপনার দায়িত্বে ছিল তাদের এক ভূমিকা ছিল, যারা ওএসডি ছিল তাদের আলাদা ভূমিকা। ওএসডি যারা ছিল তাদের অনেককে দেখেছি আমাদের সাথে নেমে এসেছে, যারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত ছিল, আওয়ামী লীগের বৈষম্যের শিকার হয়েছে। কিন্তু যারা দায়িত্বে থেকেছে তারা কিন্তু এই বিপ্লবকে দমনের জন্য যত রকমের মানে তাদের সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে আমাদের উপরে স্টিম রোলার আকারে চালিয়েছে। তাদের সামান্যতম আমাদের প্রতি অনুকম্পা ছিল না। এটাই হলো সিভিল প্রশাসনের চরিত্র। তারা কোনোভাবেই আমাদের প্রতি অনুকম্পা দেখায় নাই, এই সিভিল প্রশাসনে যারা দায়িত্বরত ছিল। কিন্তু সেনাবাহিনী নিউট্রাল হয়ে গেছে, তারা পরিপূর্ণভাবে একদম নিউট্রাল হয়ে গেছে।
আমরা নির্ভয় নিশ্চিন্তে তাদের সাথে হাত মিলিয়েছি, তাদের সাথে চলে গেছি। যখন আমরা গণভবনের দিকে যাচ্ছি, বিজয় সরণিতে সমস্ত সেনাবাহিনী দাঁড়ানো আছে, কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। তার মানে তারা বিপ্লবকে সমর্থন দিছে, তারা বিপ্লবকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে। তখন সমস্ত মানুষের ইচ্ছার প্রতিফলনই ঘটে গেছে, সবাই এগিয়ে গেছে। কিন্তু যারা সিভিল প্রশাসনের কথা যেটা বললেন, তারা কিন্তু আমি মনে করি এখনো পর্যন্ত সিভিল প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত যারা আছে, তারা এখনো বিপ্লবকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য, আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। মিস্টার হুদা, আমি আপনাকে একটু সবিনয় থামাচ্ছি। একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই। আমরা কয়েকদিন আগে বাংলাদেশের যে অনলাইন বা মিডিয়া এইটা সংস্কার করার জন্য একটি কমিশন গঠন করে বিভিন্ন মিডিয়া পার্সনদেরকে ডাকা হয়েছে। সেখানে আমরা নাম দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা প্রেস সেক্রেটারি ইকবাল সোবান চৌধুরী, নফেলকে ডাকা হয়েছে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে ডাকা হয়েছে, গাজী টিভির কর্ণধারকে ডাকা হয়েছে। আপনি একজন সচেতন নাগরিক এবং জুলাই আগস্ট বিপ্লবের একজন মহানায়ক, আপনার কাছে ব্যাপারটুকু কিভাবে থাকবে? এই প্রশ্নটা শেষ করে আমরা চলে যাব মেজর বজলুল হুদা সম্পর্কে কথা বলার জন্য। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এই সরকার কি সত্যিকার অর্থে বিপ্লবের দ্বারা গঠিত, সেই বিপ্লবের চেতনা এখনো কি রয়ে গেছে, নাকি এখনো সেই বাকশালী ফ্যাসিস্টের কিছু আত্মা সেখানে ভর করে এখনো সেই বাকশালী কায়দায় অনেকটা দেশকে আবার নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে? কিভাবে মূল্যায়ন করবেন মিস্টার হুদা? একজন বিপ্লব হিসাবে, একজন মৃত্যুঞ্জয়ী এই জুলাই আগস্ট বিপ্লবের সৈনিক হিসাবে আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। না জানি শহীদরা, এই বিপ্লবে যে শহীদদের কি কষ্টটা হচ্ছে সেটা কল্পনা করে। আমি কি চেয়েছিলাম, আমরা কিসের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছিলাম। আমরাও মনে করি শহীদের পর্যায়ে যে আমরা যে কোনো সময় মারা যেতে পারতাম, কিন্তু আমাদের স্থিত লক্ষ্য এখনো পূরণ হচ্ছে না, সেইখানে অত্যন্ত বাধাগ্রস্ত হয়ে আছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এখনো আহতদের কোনো চিকিৎসার সুব্যবস্থা হচ্ছে না, নিহতদের কোনো তালিকা দিয়ে তাদেরকে কোনো সহায়তা করা হচ্ছে না। বরঞ্চ এই যে আপনি যেটা বললেন, যারা হলো জনশত্রু, যারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হচ্ছে, তাদেরকে নানানভাবে পুনর্বাসন হচ্ছে। তার অর্থই বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে। সিরিয়াতে কি ঘটছে কয়েকদিন আগে আপনি দেখছেন যে অনেকজনকে আপনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কিন্তু আমাদের যারা ৭০ জন শিশু হত্যা করছে, যারা এখন পর্যন্ত আপনি হয়তো টিভি স্ক্রিন অথবা আপনি চ্যানেলগুলোতে দেখতে পারবেন কিভাবে নৃশংসতম ভাবে তারা আমাদেরকে হত্যা করেছে, মানুষকে তারা যেভাবে নিপীড়ন করেছে, এটা বর্ণনাতীত। কিন্তু এখন পর্যন্ত বিচারই শুরু হয়নি। এটা কেমন কথা? এই সমস্ত কার্যকলাপের নিন্দা জানাই। এবং আমি মনে করি প্রফেসর ইউনূস, আজকে আপনি মনে হয় দেখছেন নিউজ, অসমর্থিত সূত্রে যে নাহিদ আসিফেরা পদত্যাগ করবে এরকম কথা শোনা যাচ্ছে। কিন্তু একজন বিপ্লবী হিসাবে আমার কথা, নাহিদ, আসিফ, মাহবুজ, তোমরা কেন পদত্যাগ করবা? তোমরা থাকবা, প্রফেসর ডক্টর ইউনূস থাকবেন, এবং বাকি সবাইকে পদত্যাগ করতে হবে। এবং যারা বিপ্লবী, এই বিপ্লবীদের নিয়েই বিপ্লবী সরকার গঠন করে দেশে সমস্ত দুর্নীতি, ঘুষ, এটা বন্ধ করতে হবে। মানুষের সবাই চাহিদা দুর্নীতি, ঘুষ বন্ধ করে বৈষম্যহীন একটি সিস্টেম তৈরি করে এই যে গোলামির যে শাসনতন্ত্র, যে সংবিধান, এই সংবিধানকে বাতিল করে ব্রিটিশ প্রণীত শাসনতন্ত্র, ব্রিটিশরা যে শাসনতন্ত্র করছিল সেটা কি শাসন এবং শোষণের জন্য। একটা স্বাধীন দেশ এবং স্বাধীন জাতির জন্য এই পরাধীনতার সংবিধান, পরাধীনতার কোনো কিছু থাকতে পারে না। এটা আমরা সম্পূর্ণ স্বাধীন, এইটা আমাদের করতে হবে যে সংবিধান সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে বিপ্লবীদের নিয়ে এখনো সময় আছে, বিপ্লবী সরকার গঠন করতে হবে। আর আরেকটা কথা আমি বলবো যে আমি এটা শেষ করি, সৎ প্রতিবেশী আশীর্বাদ স্বরূপ, কিন্তু অসৎ প্রতিবেশী আমাদের জন্য অভিশাপ স্বরূপ। ভারতের সাথে আমরা অনেক সময় ভালো ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু দুর্যোগ না শুনে তার ছলের কোনো অভাব থাকে না। আমার কথা যে তাদের সাথে, ভারতের সাথে আমরা সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিতে হবে এই দেশকে, যদি আমরা স্থিতিশীল করতে চাই।
তার সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করতে, তাদের সাথে আমাদের সম্পর্ক বন্ধ করলে সারা দুনিয়া আমাদের জন্য খুলে যাবে, সারা দুনিয়া আমাদের সাথে থাকবে। এবং আপনার জি মিস্টার হুদা, এটা আসলে এখন একটা প্রতিষ্ঠিত সত্য যে স্বাধীনতার 53-54 বছর পরে এসে ভারত যে আমাদের কঠিন প্রতিবেশী, এবং এই প্রতিবেশীটা আমাদের বৈরী প্রতিবেশী, যেটা আমাদের উন্নয়নের পথে বাধা, আমাদের সামাজিকতার পথে বাধা, আমাদের দেশের সমস্ত গঠনের পথে বাধা, আমার দেশের অস্তিত্বের পথে বাধা, স্বাধীনতা সার্বভৌমত্বের পথে বাধা, অর্থনৈতিক পথে বাধা, এটা আমরা বুঝতে পেরেছি। এবং আমার মনে হয় বাংলাদেশের যারা আওয়ামী লীগ করেন তারাও বুঝতে পারেন, কিন্তু তারাও যে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কের কারণে তারা এখনো সেই ভারতের মুখাপেক্ষি হয়, কারণ ভারতের মুখাপেক্ষি ছাড়া আওয়ামী লীগ কখনো বাংলাদেশের শাসন ক্ষমতা আসতে পারেন না। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। মিস্টার নুরুল হুদা, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনিও জানেন, আমিও জানি, বাংলাদেশের ইতিহাস যারা জানে সবাই জানে 71 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে একটি কালো অধ্যায় ছিল। যেই চেতনায় দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনাকে শেখ মুজিবুর রহমান ভুলুণ্ঠিত করেছিলেন। সেটা কিভাবে করেছিলেন? উনি বাকশালী কায়েম করে, একদলীয় শাসন কায়েম করে, স্বাধীনতার যে মৌলিক চেতনা, গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা, মানুষের কণ্ঠের স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, সমস্ত স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে উনি নিজের মতো করে একটা মতবাদ চাপিয়ে দিয়েছিলেন, এবং দেশের কিছু বীর সেনানী মুক্তিযোদ্ধা ওনাকে উৎখাত করতে সমর্থ হয়ে বাকশালী শাসনকে কবর দিয়েছিলেন। তা আপনার কাছে আমি জানতে চাইবো, আপনার ভাই মেজর বজলুল হুদা একজন বীর মুক্তিযোদ্ধা, এবং সেই অভিযানে আপনার ভাইও নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে ওনাকে শেখ হাসিনা এনে বাংলাদেশে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, আমরা সেদিকে পরে যাব। কিন্তু আমি একটু জানতে চাই, আপনি কখনো জনাব বজলুল হুদার সাথে কথা বলে ওই সময়কার কি সিনারিওটা ছিল এবং ওনারা কেন উদ্বুদ্ধ হয়েছিলেন শেখ মুজিবকে উৎখাত করার জন্য, আপনি যদি সংক্ষেপে ওই সময়কার একটা দৃশ্যপট অ্যাকর্ডিং টু মেজর বজলুল হুদা সম্পর্কে কাছ থেকে জানার পরে যদি জেনে থাকেন আমাকে একটু বলবেন প্লিজ। আসলে ওনার সাথে তো আমার কথা হয়েছে, ভাই হিসাবে তো অনেক কথা হয়েছে, আমি সর্বক্ষণভাবে তার সাথে ছিলাম। কিন্তু আমি নিজেও 71 সালেও আমি কিন্তু আমার বুদ্ধি হয়ে গেছে, যদিও ছোট ছিলাম, আমি সব দেখেছি, শুনেছি, বুঝেছি, মুক্তিযোদ্ধার সাথে থেকেছি, এবং 72 দেখেছি, 75 দেখেছি, 90 দেখেছি, 24 দেখেছি। সেই সূত্র ধরে আমি বলতে পারি যে মেজর বজলুল হুদা সহ আগস্ট বিপ্লবের অনেক নায়ক পাকিস্তান ত্যাগ করে যুদ্ধের আহ্বানে, জিয়াউর রহমানের আহ্বানে পাকিস্তান ত্যাগ করে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উনি কে ফোর্সের 2 নম্বর সেক্টরের সামরিক কর্মকর্তা হিসাবে যুদ্ধ পরিচালনা করেন, এবং স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে তাদের প্রথম ধাপ শেষ হয়। পরবর্তীতে তারা দেশ গঠনের জন্য চেষ্টা করে, সেনাবাহিনীকে তারা পুনর্গঠিত করে, সেনাবাহিনীকে শক্তিশালী একটি রূপ দেয়। কিন্তু আপনি মনে হয় ইতিমধ্যে জানেন যে 7 দফা, ভারত যে 7 দফা চুক্তি করেছিল, সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর অস্তিত্বকে অস্বীকার করে রক্ষী বাহিনী নামে আর একটা দল, ভারতীয় তাবেদার রক্ষী বাহিনীকে দেরাদুন থেকে ট্রেনিং দেওয়া করা হয়েছিল। তো সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে চাইছিল, স্বাধীনতার স্বপ্নকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু মেজর হুদার মতো যারা ছিলেন, মেজর বজলুল হুদা, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম, মেজর নূর চৌধুরী, মেজর রাশেদ চৌধুরী, কর্নেল পাশা সহ যারা এইখানে, কর্নেল শাহরিয়ার সহ যারা ছিলেন, যারা মুক্তিযোদ্ধা, সবাই তারা সে সুযোগ দেয়নি। এই জালিম শাহীর বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল, এবং এই বাকশালকে তারা উৎখাত করে এদেশের মানুষের মুক্তি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এবং তারা শুধু এককভাবে নয়, তারা ছিল এদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছিল। পুরা সেনাবাহিনী কিন্তু তাদের সাথে ছিল। তাদের সফল হওয়ার পরপরই 4 বাহিনী প্রধান, পুলিশ প্রধান, বিডিআর প্রধান থেকে শুরু করে সবাই স্বতঃস্ফূর্তভাবে আগস্ট বিপ্লবকে সমর্থন জানিয়েছেন। মৌলানা ভাসানী থেকে শুরু করে যখন জাতীয় নেতৃবৃন্দ যারা ছিল, সবাই সমর্থন জানিয়েছে এই ভারতের তাবেদার সরকারকে উৎখাত করার জন্য। এদেরকে এই আগস্ট বিপ্লবীদের আপনার সূর্য সন্তান আখ্যা দিয়েছে, এবং তাদেরকে সবাই স্বাগতম জানিয়েছিল।
মানুষ এক রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি পেয়ে মিষ্টি বিতরণ করেছিল। কারফিউ থাকা সত্ত্বেও সবাই জনগণ রাস্তায় নেমে এসেছিল। এটা সমস্ত জনগণের বিজয় ছিল, সমস্ত জনগণের বিপ্লব ছিল। এই বিপ্লবেরই ধারাবাহিকতা কিন্তু 24-এর বিপ্লব। 24-এর যে আপনার জুলাই আগস্ট বিপ্লব হয়েছে, এই বিপ্লবের থেকে তারা অনুপ্রাণিত উৎসাহিত হয়ে আরেকটি বিপ্লব, এই স্বৈরাচারকে, বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিবুর রহমান, আর এই স্বৈরাচারকে এই বিপ্লবীদের, আগস্ট বিপ্লবীদের কর্মকাণ্ডে, মহৎ কর্মে উৎসাহিত হয়ে এই 24-এর বিপ্লবী আমরা যারা ছিলাম, আমরা সংগ্রাম করেছিলাম। তাই বলে বিপ্লবীদের যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে 28শে জানুয়ারি, সেটাও একটি অবৈধভাবে সাজানো বিচারের মাধ্যমে করা হয়েছে। কিন্তু বিপ্লবীরা যারা বেঁচে আছে তাদেরকে এখন সসম্মানে দেশে নিয়ে আসতে হবে এবং তারা আসার জন্য প্রস্তুত রয়েছে। আপনি জানেন যে এদের তৈরি ফ্রিডম পার্টির উপরে জেল, জুলুম, হুলিয়া নানান ভাবে করে ছত্রভঙ্গ করে দিছিল। কিন্তু একটা সুসংবাদ যে ফ্রিডম পার্টি আবার পুনর্গঠিত হচ্ছে। ইনশাল্লাহ ফ্রিডম পার্টি এদেশের স্বাধীনতা রক্ষায় আবার ভূমিকা রাখবে, সেই জন্য প্রস্তুতি নিচ্ছে এদেশের মানুষ। এই পর্বে আপনার কাছে একটু জানতে চাই, মেজর বজলুল হুদা যে এবং মেজর ডালিম সহ রাশেদ চৌধুরী এবং যে বীর সেনানীরা যে ভূমিকাটি রেখেছিলেন 75-এর 15ই আগস্ট, এবং পরবর্তীতে ওনারা যে কোনো প্রেক্ষাপটে ওনারা দেশ থেকে চলে যান, কারণ আরেকটি বৈরী পরিবেশ সৃষ্টি হয়, সেটা শেখ হাসিনা দেশে ফেরার পরে। তো আমি একটু জানতে চাইবো যে প্রবাস জীবন সম্পর্কে যদি আপনি আপনার ধারণা থেকে থাকে, বা আপনি ডেফিনেটলি জানেন, ভাই সম্পর্কে তো অবশ্যই জানবেন, আপনি একটু কাইন্ডলি আমাকে বলবেন। তারপরেই ওনাকে দেশে এসে যেই বিচারের নামে যে প্রহসন করে যে হত্যা করা হয়েছিল সেই অংশটিতে আমরা যাব। আপনি যদি সবিনয় আমাদেরকে একটু জানান যে বজলুল হুদা যখন দেশের বাইরে চলে যান ওনার দিনগুলো কেমন ছিল, এবং প্রবাস জীবন সম্পর্কে আমাদেরকে 2-3 মিনিট কিছু বলবেন মিস্টার হুদা। দেশের বাইরে যাওয়ার পরে উনি কিন্তু বেশি দূর যায়নি, ব্যাংককে গিয়েছিলেন। ব্যাংককে উনি সবসময় যোগাযোগ রাখেন আমাদের সাথে, দেশের সাথে, যে উনি হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে ব্যাংককে অবস্থান করছিলেন এবং ওইখান থেকে অবজার্ভ করছিলেন যে আবার উনি দেশে ঢুকবেন, যে কোনোভাবে যে কোনো পথে দেশে ঢুকবেন। যেমন মুক্তিযুদ্ধের সময় সমস্ত ব্যারিকেড ভেঙে দুর্গম সীমান্ত পাড়ি দিয়ে উনি এদেশে এসে মুক্তিযুদ্ধ করেছিলেন। সেইভাবে সিচুয়েশনের কারণে উনি বাইরে গেছিলেন, কিন্তু সেখান থেকে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশ এমবেসি তাকে একটা ট্র্যাপ করে একটা অপকৌশলের মধ্য দিয়ে তাকে গ্রেপ্তার করে ডিটেনশন সেন্টারে রাখে, পাসপোর্টটা সিজ করে নিয়ে ডিটেনশন সেন্টারে রাখার পরে সেইখান থেকে তাকে দীর্ঘদিন বিভিন্নভাবে থাইল্যান্ডকে 5 বিঘা জমি দিছিল এইখানে আপনার গুলশানে, বিভিন্ন টাকা পয়সা প্রলোভন দিয়ে সরকার মেজর বজলুল হুদাকে নতুন করে এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে তাকে দেশে নিয়ে আসছে। 1998 সালের 8ই নভেম্বর তাকে দেশে নিয়ে আসছিল। দেশে নিয়ে এসে তাকে কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে রাখছে, তার উপরে অপরিসীম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, নানানভাবে মানসিক শারীরিক নিপীড়ন চালিয়ে তার শেষ পর্যন্ত আপনার একটি প্রহসনের বিচারের মাধ্যমে প্রথমে তো দিছিল আপনার ফায়ারিং স্কোয়াড, পরবর্তীতে ফাঁসি, তারপরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, জেলখানার মধ্যে জেল হত্যা। আমরা সেই এক্সক্লুসিভ অংশটিতে 1 মিনিট পরে যাব। আবারও সবিনয় একটু জানতে চাই, মেজর বজলুল হুদা যখন কন্ডেম সেলে বা বিচারের সমতার কন্ডেম সেলে ছিলেন না, কন্ডেম সেলে ছিলেন যে উনি ফাঁসির আসামি বিবেচিত বা রায় প্রহসনের রায়ের পরে, কিন্তু আমরা সবিনয় জানতে চাই যে ওনাকে দেশে আনার পর থেকে আপনাদের পরিবার কি পরিমাণ অপরিসীম নির্যাতন, ডেফিনেটলি, কারণ হাসিনার শাসন বাংলাদেশের একটি কালো অধ্যায়, শেখ মুজিবের অপশাসনকেও হাসিনার শাসন হার মানিয়েছে, যেটা আমরা দেখেছি। কারণ আমরা এই প্রজন্মের, আমরা জানি কি হয়েছিল বাংলাদেশে। আমরাও এখানে জুলাই আগস্টের বিপ্লবে সিডনির লাকেম্বাতে বা পুরো সিডনি অস্ট্রেলিয়াতে আমরা আন্দোলন ছড়িয়ে দিয়েছি, যেটা আপনি ভালো করে জানেন। এখানকার মেইন স্ট্রিম মিডিয়াতে আমাদের আন্দোলনকে এত সিগনিফিকেন্টলি দেওয়া হয়েছে। আমাদের এখানে যে পরিমাণ প্রটেস্ট হয়েছিল, আমাদের এখানে যে পরিমাণ সিগনিফিকেন্ট ইনভলভমেন্ট হয়েছিল, এখানকার লোকাল পুলিশ এসে আমাদের এই ক্রাউডকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা পুরো রাস্তাকে বন্ধ করে দিয়ে আমাদের মোর দেন 10,000 পিপলের এখানে সমাগম হয়েছিল।
সো আপনারা জানেন যে এই বিপ্লব কেন হয়েছিল, কারণ শেখ হাসিনার অপশাসন এত জঘন্য, মানে ইতিহাসে এত জঘন্যতম পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনাকে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে। তখন আসলে যারা আওয়ামী লীগও করেছেন তারাও চাইছিলেন যেন শেখ হাসিনার পতন হোক। আমি সেদিকে যাচ্ছি না, আমি একটু জানতে চাই যে বজলুল হুদা যখন জেলে ছিলেন বা বিচারের নামে যখন আটক ছিলেন, আপনার পরিবার ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছিল কিনা, বা সত্যিকার অর্থে আইনের মাধ্যমে যতটুকু দেখা করার সুযোগ সুবিধা থাকা উচিত কতটুকু আপনারা পেয়েছেন, বা কতটুকু কি ধরনের নির্যাতন আপনাদের উপর হয়েছে, আপনার ভাইয়ের উপর হয়েছে? আমরা হত্যাকাণ্ড সম্পর্কে একটু পরে জানবো প্লিজ, মিস্টার হুদা। ধন্যবাদ। আমার ভাই কিন্তু কন্ডেম ছেলে, এবং আরো যারা ছিলেন, কর্নেল ফারুক, কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, কর্নেল AKM মহিউদ্দিন, কর্নেল মহিউদ্দিন, সবাইকে কিন্তু কন্ডেম ছেলে রাখা হয়েছিল। আমার ভাইকেও কন্ডেম ছেলে আলাদা আলাদাভাবে রাখা হয়েছিল, বুঝছেন, এবং সেখানে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করা হয়েছিল। আমরা কন্ডেম ছেলে অনেক সময় বাইরে থেকে দেখা করতে পারতাম, অনেক সময় বিশেষ বিবেচনায় কন্ডেম ছেলে বাইরে যে আমরা কথা বলে আসতাম, দেখা করে আসতাম। এই অবস্থায় তাদের সাথে আমরা দেখা করেছি যখন নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, কিন্তু আমাদের একটা কোনো সময়ই কোনো সুযোগ দেওয়া হয়নি, বুঝছেন তো, যে আমাদেরকে আলাদাভাবে বেশি সময় দেবে, কোনো কিছুই করা হয়নি। তাদের যত রকম নিপীড়ন নির্যাতন, এবং জেলাররা, যে জেলার বা জেল সুপার ছিল, তারা সবসময় তাদের উপরে মানসিক অত্যাচার চালিয়েছে বিভিন্নভাবে। যে ভাতের মধ্যে পোকা, সেই ভাত খেতে দিছে, সেটা কি মানে খেতে পারে নাই, এরকম রুটি ওইভাবে দিয়েছে, মানে নানান ভাবে যত রকমের মানসিক পীড়ন দেওয়া যায় পীড়ন দিয়েছে। আর আমরা বাইরে যারা ছিলাম, আমার বডি ওয়ারেন্ট ছিল, আমাকে দেখা মাত্র গুলি করবে। আমার নামে প্লেন ছিনতাইয়ের মামলা দিছে, প্লেন হাইজ্যাক করছি, আমি নাকি প্লেন হাইজ্যাক করছি। আমার ভাইয়ের ছেলে ভাইদের সব ধরে নিয়ে জেলে ঢুকাই দিছে তাপস হত্যা মামলায়। তারা গ্রামে থাকে, মাঠে কাজ করে, তারা কিছুই জানে না, ইনোসেন্ট, তাদেরকে ধরে এনে জেলে দিয়ে দিতে। আমার ভাইয়ের ছেলেদের চাকরিচ্যুত করছে। আর্মিতে আমার ভাইয়ের ছেলে ছিল, তাকে আর্মি থেকে সরাই দিছে। এবং এইভাবে আমাদের বাড়িতে, আমার যে বাড়ি, সেইখানে বাড়ির সমস্ত পুলিশ লীগ যে সমস্ত কিছু লুটপাট করে সমস্ত তারা নিয়ে গেছে। আমার মাকে আমার স্নেহময়ী মাকে আশ্রয়হীন করে দিয়েছে। আমার মা শোকে কষ্টে মানসিক যন্ত্রণায় মারা গেছে, তাকে এই আওয়ামী লীগ সরকার হত্যা করছে। আমার ভগ্নিপতি আরেকজন কর্নেল পাশা, কর্নেল আব্দুল আজিজ পাশা, উনাকে মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করছে। উনিও ছিলেন এই আর্টিলারির প্রতিষ্ঠাতা, সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা এবং আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক। তাকেও এইভাবে মানসিক যন্ত্রণা দিয়ে নানানভাবে তাকে হত্যা করছে। আমার কর্নেল পাশার মেয়ে, আমার ভাগ্নি, শেখ হাসিনা পতনের আগ দিয়ে তাকে গাড়ি চাপা দিয়ে, যেহেতু কর্নেল পাশাকে দেশে আনতে পারেনি, সেজন্য তাকে গাড়ি চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। এইভাবে আমার মা, ভাগ্নি, ভাই, বোন, এইভাবে অনেককেই এই দুনিয়া থেকে শেখ হাসিনা সরিয়ে দিয়েছে। জেল জুলুম নিপীড়ন, আমরা সবাই আশ্রয়হীন ভাসমান হয়ে গেছি। এখন পর্যন্ত সেই শোক আমরা কাটাতে পারছি না। এখন পর্যন্ত সেই অসহায় অবস্থা থেকে আমরা সহায় অবস্থায় যেতে পারছি না। এই ছিল আমাদের আজকে। মিস্টার হুদা, এটা সহজে অনুমেয় যে শেখ হাসিনার অপশাসনে, দুঃশাসনে, ফ্যাসিস্টের আচরণে 18 কোটি মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, যে দুঃশাসনটা কোথায় গিয়ে পৌঁছেছিল। সেদিন কিন্তু আওয়ামী লীগের পক্ষে যেমন শেখ মুজিবকে হত্যাকাণ্ডের পরে ঢাকায় একটি মিছিলও হয়নি, একটি প্রতিবাদও হয়নি, ঠিক হাসিনার পতন পরবর্তীতে যেই মানুষের যে আনন্দ, আমরা শুনেছি 75-এ মিষ্টি বিতরণ হয়েছিল। আমরা 2024-এ এসে দেখেছি যে না, অপশাসন কাকে বলে, ফ্যাসিস্ট কাকে বলে। ফ্যাসিস্ট পরবর্তী পতনের পরবর্তীতে মানুষ আনন্দ, বাদ ভাঙা উল্লাস। সিডনির বুকে 4টা পর্যন্ত ভোররাত মানুষ আনন্দ উল্লাস করেছিল। আমার দেশের মানুষ কতটা অসহায় ছিল গত 17টি বছর, কি মানে কিসের মধ্যে দিনানিপাত করেছে, আমরা সহজে সেটা একটা চিত্র পাই। এবং আপনারা যারা সিগনিফিকেন্টলি, আপনারা যারা হাসিনার মোস্ট ওয়ান্টেড, আপনাদের উপর এই মানে দুঃশাসনের খড়গটা কোথায় গিয়ে পৌঁছেছিল এটা সহজেই অনুমেয়। আপনার পরিবার এবং আপনার প্রতি আমি সমবেদনা জানাই যে এত কিছুর পরেও আপনারা
জুলাই আগস্টের বিপ্লবে আপনি একজন সিগনিফিকেন্ট একজন অ্যাক্টিভিস্ট ছিলেন, আপনাকে স্যালুট জানাই। আমি সবিনয় জানতে চাই, বিচারের নামে যে প্রহসন, বিচার তো বাংলাদেশে স্বাধীনতা বিরোধী আন্দোলন বিচার হয়েছে, হাসিনা করেছে নিজের মতো করে। সেখানে আমরা দেখেছি ওবায়দুল কাদির আইনের ভাষায় কথা বলে, আনিসুল হক আইনের ভাষায় কথা বলে। আসলে কোনটা যে আইন আর কোনটা যে আইন না, সবগুলোই হাসিনার শেখানো আইন। তো হাসিনার শেখানো আইনেই বাংলাদেশ চলেছে। মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, দেশের মানে 20 সেনানীদেরকে হত্যা করা হয়েছে। তো আমি সেই দিকে একটু কাইন্ডলি যেতে চাই। বজলুল হুদাকে ফাঁসির কাস্টে, আমরা যদিও জানি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল শেখ মুজিব হত্যাকাণ্ডের জন্য, কিন্তু আমরা একটি শোয়ের মাধ্যমে, ইলিয়াসের শোয়ের মাধ্যমে জানতে পেরেছিলাম যে ওনাকে আসলে শেখ হাসিনা নিজে জবাই করেছিলেন। আপনি এই ব্যাপারটা আমাদেরকে একটু বলবেন এবং কিভাবে আপনারা নিশ্চিত হলেন যে সত্যিকার অর্থে ওনাকে জবাই করা হয়েছে? আপনি একটু সেই হত্যাকাণ্ড সম্পর্কে একটু কাইন্ডলি আমাদেরকে বিস্তারিত বলবেন মিস্টার হুদা। প্রথম স্বৈরাচার শেখ মুজিবের পতনের মধ্য দিয়ে মানে মিছিল হয়েছিল, কিন্তু কি মিছিল হয়েছিল? আনন্দ মিছিল হয়েছিল, মিষ্টি খাওয়ার মিছিল হয়েছিল সারা বাংলাদেশে। হ্যাঁ, মানুষ তার জানাজায়ও উপস্থিত হয়নি। সে স্বৈরাচার, তাকে ঘৃণিত একজন ব্যক্তি ছিল। এখনো টিএসসিতে শেখ মুজিবের গলায় জুতার মালা ঝুলিয়ে জুতা মারার অনুষ্ঠান হচ্ছে, ঘৃণা স্তম্ভ। শেখ হাসিনার নামে ঘৃণা স্তম্ভ হয়েছে। তাহলে এদেশের মানুষ তাদেরকে কত ঘৃণা করে তার বই প্রকাশ এখানে ঘটেছে। সেইভাবে 24শে বিপ্লবের পরও এরকম ইতিহাসে কি নজির আছে যে 300 জন এমপি পালিয়ে গেছে, এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে? এরকম ইতিহাস নজির আর দেখা যায় না। আপনি যে প্রশ্ন করেছেন যে বিচারের মাধ্যমে, আসলে আমাদের লয়াররা যেটা বলেছে, তারা সেই বিচারে সেইগুলা কোনো সময় আমলে নেয়নি। কেননা আজকে 24-এর সফল বিপ্লবের যদি বিপ্লবীদের বিচার হয়, সেটা কি হাস্যকর হবে না? সেটা সম্পূর্ণ হাস্যকর এবং গণবিরোধী হবে, ছাত্র জনতার বিপ্লবের বিরোধী হবে। সেইভাবে 1975 সালের 15 আগস্ট যে বিপ্লব হয়েছিল, সেটা ছিল কিন্তু এদেশের সমস্ত মানুষের ইচ্ছার প্রতিফলন, সমস্ত সেনাবাহিনীর ইচ্ছার প্রতিফলন। কোনো প্রতিবাদ কোথাও হয়নি, সবাই স্বাগতম জানিয়েছে। আর্মিতে চেন অফ কমান্ড বলে একটা কথা আছে, যদি তারা চেন অফ কমান্ড ব্রেক করত, তাহলে এই কয়েকজন অফিসারের কি হতো? কোর্ট মার্শাল হতো, বিচার হতো। যেহেতু কোর্ট মার্শাল হয়নি, বিচার হয়নি, সেহেতু এটা স্বভাবতই বোঝা যায় যে এরা সমগ্র সেনাবাহিনীর ইচ্ছার প্রতিফলন ছিল, যে তারা বিপ্লবকে সমর্থন করেছে। এটা বিপ্লব বিধায় তাদের পক্ষে ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছে। ইন্ডিমিনিটি অর্ডিন্যান্সটা কি ছিল? দায় মুক্তি। যার ইয়াটা হলো দায় মুক্তি, দায় মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে। অর্ডিন্যান্স জারি করছে মুস্তাক সাহেব, খন্দকার মুস্তাক আহমেদ, প্রেসিডেন্ট তৎকালীন। কিন্তু এটা আইনে পরিণত করেছে কে? 1979 সালে সংসদে জেনারেল জিয়াউর রহমান এটাকে স্বতঃস্ফূর্তভাবে এই বিপ্লবের সাথে তিনিও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। এই গৌরবোজ্জ্বল বিপ্লবের সাথে তিনিও গৌরবোজ্জ্বল মানুষ। তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই বিপ্লবের উনি ছিলেন একজন প্রাণ পুরুষ, যার জন্য উনি সেই দায় থেকে ওই দায় মুক্তি যে অর্ডিন্যান্স, সেটাকে আইনে পরিণত করেন। অর্ডিন্যান্স কিন্তু এমনি বাতিল হয়ে যায়, কিন্তু যখন আইনে পরিণত হয় সেটা আইন থাকে। সেই 2/3 মেজরিটিতে আইনে যেটা পরিণত হয়েছে, সেই আইনকে 1996 সালে শেখ হাসিনা লঙ্ঘন করে 2/3 মেজরিটি ছাড়া কিন্তু এই ইন্ডিমিনিটি অ্যাক্ট বাতিল করছে। এখনো তা সে অ্যাক্ট বাতিল হয়নি আইন অনুযায়ী। এটা তাদের বিচার, তাদের যে বিচার করেছে এটাই সম্পূর্ণরূপে অবৈধ হয়েছে। আর সফল বিপ্লবের, সফল সেনা অভ্যুত্থানের, সফল সেনাবাহিনীর ইচ্ছার প্রতিফলনের কোনো কিছু কিন্তু বিচার্য বিষয় নয়। এইভাবে অন্যায় অবিচার করে তথাকথিত ফাঁসির নামে মেজর বজলুল হুদাকে জেলখানায় ঢুকে অন্যায়ভাবে, জেল হত্যা, এটাকে জেল হত্যার মধ্যে পড়ে, জেলখানায় ঢুকে প্রশাসনিক ভবনে তাকে তার সহযোগী, শেখ হাসিনার সহযোগী সহ শেখ হাসিনা নিজের হাতে ছুরি চালানো শুরু করেছে, পরবর্তীতে জল্লাদ সেটা সমাপ্ত করেছে। এটা পৃথিবীর মধ্যে নৃশংসতম হত্যাকাণ্ডর একটি হত্যাকাণ্ড। এই পিশাচিনী ডাইনি
এই যে কাজ করেছে তা একটা মানবতা বিরোধী 1 নাম্বার অপরাধ। এই অপরাধের বিচার এখন অত্যন্ত জরুরি হয়ে গেছে এবং এটা তদন্তপূর্বক সরকারের কর্তব্য। এই সরকার যেন তদন্তপূর্বক এটাকে, যারা সেই সময় উপস্থিত ছিল, আইজি, ডিআইজি, পিজন থেকে শুরু করে ডাক্তার, সিভিল সার্জন, সবাইকে ইন্টারোগেশনের মাধ্যমে এই মানবতা বিরোধী জঘন্যতম হত্যাকাণ্ড অবিলম্বে বিচার করা কর্তব্য। এর মধ্য দিয়ে আমি একটু সবিনয় জানতে চাই, আপনারা কোন সময়ে এসে জানতে পারলেন যে মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছেন? কোন সময়টাতে জানতে পেরেছেন? আপনারা পরবর্তী থেকে আপনারা লাশটা দেখতে পেরেছিলেন, বা আপনারা কি, যেহেতু জবাই করলে তো সেখানে সেলাইয়ের প্রশ্ন আসে বা সেলাই, আপনারা কতটুকু নিশ্চিত হতে পেরেছেন? বা সিগনিফিকেন্টলি আপনি যেহেতু ছিলেন, ডেফিনেটলি আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন কি যে আপনারা কিভাবে নিশ্চিত হলেন মিস্টার হুদা? আমরা নিশ্চিত হলাম যে আমার যখন জেলখানায় আমাদের ডাকসে গেলাম, তো বলছে যে আপনারা কিভাবে লাশ নেবেন। আমরা বলছি যে আমার ভাইয়ের মরদেহ আমরা জেলখানা থেকে গ্রহণ করব, আমাদের নিজ দায়িত্বে আমরা বাড়ি নিয়ে যাব। পরে জেলা সাহেব আলাপ করে টোরে বললেন যে না, এটা হলো আমরা পৌঁছাই দেব, আমরা আপনার বাড়িতে, আপনারা বাড়িতে চলে যান, সকালে আপনাদের ভাইয়ের মরদেহ পৌঁছাবে। আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে সকালে মরদেহ গেল, হাজার হাজার পুলিশ, হ্যাঁ, একাধিক গাড়ি সমবিহারে, হাজার হাজার পুলিশের পাহারায়, র্যাব, পুলিশ সবার পাহারায় লাশ ওখানে গেল। আমাদের ওখানেও কিন্তু ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ, কারণ মেজর বজলুল হুদাকে সবাই মানে মন ও প্রাণ দিয়ে ভালোবাসতো। এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে লক্ষ লক্ষ লোকের। এত প্রতিকূলতা সত্ত্বেও, এত ভয়ভীতি দেখানো সত্ত্বেও তারা আগেই হাজার হাজার আর পুলিশ বিডিআর পাঠাই দিচ্ছে, কিন্তু তারপরও তারা রুখতে পারেনি মানুষকে। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে মানুষকে না আসতে দেওয়ার, কিন্তু সমস্ত মানুষ ভালোবাসার টানে চলে এসেছে। আসার পরে তারা গাড়ি নিয়ে আসছে, লাশটা গিয়েছে আমার নাম লেখা, এবং যে আমাকে হস্তান্তর করবে, এবং আমার বোন মাহফুজা লিজা আহমেদকে হস্তান্তর করবে। আমাদের যাওয়ার পরে আমরা গেছি, যাওয়ার পরে বলছে আপনি লাশ নেন, লাশ বুঝে নেন, বুঝে নিয়ে আপনারা 5 মিনিটের মধ্যে, বলছে 5 মিনিটের মধ্যে দাফন করে দেবেন। আমি বলছি যে না, এটা কিভাবে সম্ভব? এটা মুসলিম রীতি আছে, নীতি আছে, নিয়ম আছে, আত্মীয় স্বজন দেখবে, তারপরে আমরা, আর সে কিনা এটাও তো আমাদের দেখতে হবে। ওরা বলছে না, দেখা দেখি নাই, এটা অর্ডার উপর থেকে, আপনারা এখনই লাশ দাফন করে দেবে। আমাদের মধ্যে তখন সন্দেহ জাগ্রত হয়েছে। আমরা বলছি যে তার লাশ কিনা সেটা আমরা না দেখে আমরা করব না। এর মধ্যে খবর দিছি, আমার বোন লিজা আহমেদ চলে আসছে। আসার পরে সেও বলছে যে না, আমরা করব, এবং ওখানে স্থানীয় লোকজন ছিল, তারাও বলছে না, আমরা দেখে তারপরে করব। তখন সবার প্রেসারে, সবার চাপে পড়ে প্রশাসন বাধ্য হয়েছে আমাদের দেখাতে। আমার বোন যাই দেখছে, দেখার পরে ওরা একটুখানি খুলছে, মুখটা দেখে আমার বোন চিনতে পারছে। তখন বলছে ঠিক আছে, আপনারা দাফন করেন। আমরা বলছি না, আমরা হলো আমাদের ধোয়াতে হবে, কাফন পরাতে হবে। তারপর বলছে আমরা সব রেডি করে নিয়ে আসছি। হ্যাঁ, আমরা এটা হবে। মানুষজন বলছে না, এটা হবে না। তখন বাধ্য হয়ে তারা দিতে বাধ্য হয়েছে। আমরা লাশ আমাদের বাড়ির মধ্যে নিয়ে গেছি, নিয়ে যাই, নতুন করে ধোয়ানোর প্রস্তুতি নিয়েছি। ধোয়াতে যে আমিও দাঁড়াইছিলাম, দেখা এইখানে ব্যান্ডেজ দেয়া, একটা ব্যান্ডেজটা আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পারেন। সেই সময় সৌভাগ্যক্রমে ভিডিও করার সুযোগ হয়েছিল, ভিডিও করে রাখছিল, ভিডিওগুলো আমরা হাতে পাইছি পরবর্তীতে। তারপরে আপনারাও দেখতে পারবেন, আপনাদের দেখাবে। কিন্তু আমরা বাস্তবিক দেখছি যে এইখান থেকে তুলে এইখান থেকে পর্যন্ত পুরা কাটা, শুধু পিছনে বেঁধে আছে, বুঝছেন, কাটা, এবং মোটা সুতা দিয়ে এইভাবে ক্রস ক্রস সেলাই করা। সেটা কখনো ফাঁসির চিহ্ন হতে পারে না। অনেকে ফাঁসি দিলে বলে ফাঁসি দেয়, হাত পায়ের রগ কাটে, কোথাও তার কোনো কাটা ছিল না। ওইখানে যারা লোকাল ডাক্তার টাক্তার ছিল তারাও দেখছে, দেখার পরে এ বলছে যে এটা তো ফাঁসির চিহ্ন না, এটা তো সম্পূর্ণ জবাই করা। এবং সেটার আলামত লক্ষ লক্ষ মানুষ তার মরদেহ দেখেছে। তাতে প্রমাণ, মানে সবাই তখনই কনফার্ম হয়ে গেছে এবং 100% যে এটা হলো সম্পূর্ণ জবাই করে হত্যা করা। এবং সেটাই বাস্তবিক সত্য। আমরা বিভিন্নভাবে, বিভিন্ন মারফতে, কারণ অপরাধ যদি একাধিক মানুষ করে সেটা কোনোভাবে না কোনোভাবে, একজন করলেও প্রকাশ পায়, কিন্তু একাধিক মানুষ করলে সেটা দ্রুততম সময়ে প্রকাশ পায়। আমরা বিভিন্নভাবে এটা আমরা ইয়ার স্বার্থে
এখন ইয়াসি বিচারে যখন শুরু হবে তখন আমরা গভর্নমেন্ট শুরু করলে আমরা সবকিছু বলবো। কিন্তু আমরা জানতে পেরেছি যে সেই সময়, এবং সংবাদপত্রেও আসছে যে 2টা গাড়ি 12টার সময় প্রবেশ করছে, এই 12টার আগে প্রবেশ করছে জেলখানায়, বুঝছেন, জেলখানায় প্রবেশ করছে, এবং সেইখানে প্রাইম মিনিস্টার ছিল এবং তার সহযোগীরা ছিল, সহযোগিতা থেকে, এবং পরবর্তী ঘটনাও আমরা জানতে পারছি কারোর ভাষ্য মতে যে তাকে প্রশাসনিক ভবনে দিয়ে 4 হাত পা ধরে, 2 হাত ধরে 4 জন ধরে রাখছে। শেখ হাসিনা ছুরি চালাইছে, পরবর্তীতে জল্লাদ ছিল, জল্লাদ বাকি কাজটা শেষ করছে। এই নৃশংস ভাবে আরেকটু জানতে চাই, আমরা অনুষ্ঠানে খুব শেষ প্রান্তে চলে এসেছি, 2 মিনিটে শেষ করব। সবিনয় একটু জানতে চাই, আপনারা কি জানতে পেরেছেন যে এই হত্যাকাণ্ডে শেখ হাসিনা ছাড়া আর কে কে যুক্ত ছিলেন, এমন কোনো কিছু জানা সম্ভব হয়েছিল? বলা কি সম্ভব আমি জানি না, আপনি বলবেন কিনা, কারণ ভবিষ্যতে সেখানে হ্যাঁ জানছি, তবে আমি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই জানছি। হ্যাঁ, তদন্তের স্বার্থে সেগুলা মানে আমরা আপাতত প্রকাশ করছি না, কিন্তু আমরা যে দাবিটা আপনার মাধ্যমে করছি যে আমরা যে দাবিটা করছি, কারণ আমরা চাই না যে এই বিচারে যারা যে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন আপনার বলার কারণে তারা যদি সাবধানতা অবলম্বন করে পালিয়ে যান, তারা পালিয়ে যাবে, দেশান্তরিত হবে, হবে। হ্যাঁ, তা আমরা চাই যে তারা ধরা পড়ুক, সেই সাথে যারা এখানে চাক্ষুষ প্রমাণ দেখছে, সাক্ষী ছিল, গভর্নমেন্ট এদের ব্যবস্থা নিক। কিন্তু গভর্নমেন্টকে আমি বলবো যে আজ 6 মাস হয়ে গেল, কেন তারা ডিলে করছে, কাদের কারণে, কাদের ভয়ে, যে এখন পর্যন্ত বিডিআর হত্যার বিচার শুরু করলো না, হেফাজতে ইসলামের হত্যার বিচার করলো না, জামাত ইসলামীদের হত্যার বিচার করলো না, এই যে যে ছাত্র জনতার যে বিপ্লবে মানুষকে গণভাবে হত্যা করেছে, সিরিয়াল কিলার, হত্যার বিচার হলো না, এইগুলা সহ আমাদের যে 5 জনকে জেলখানায় নৃশংসভাবে হত্যা করছে, পরবর্তীতে ক্যাপ্টেন মাজেদকে হত্যা করছে। তালিকার সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেখানে কিন্তু বিএনপিরও অনেক সিগনিফিকেন্ট নেতাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম, আপনি জানেন সিরিয়াল অনেক লম্বা, 1 থেকে 1.5 লক্ষ বিএনপি, সালেউদ্দিন কাদের, হ্যাঁ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ, এইভাবে অনেককে নৃশংসভাবে হত্যা করেছে, অনেকে গুম করেছে এই জঘন্য ফ্যাসিস্ট হাসিনা। আপনি জানেন যে ইলিয়াস আলীর ওয়াইফ বাচ্চা সহ, ছোট বাচ্চারা সহ গিয়ে যখন রিকোয়েস্ট করলো, উনি কমিটমেন্ট দিয়েছিলেন যে হাসিনা কমিটমেন্ট দিয়েছিলেন যে উনি খুঁজে বের করে দিবেন। কিন্তু আসলে দেখেন উনি যে কত বড় একটা মুনাফেক, এটা মুনাফেকের থেকে অধম, সে জানতো ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে, তারপরেও সেটা মিথ্যা আশ্বাস দিয়ে পরিবারটিকে বছরের পর বছর মিথ্যা আশ্বাসে সে বাঁচিয়ে রাখছে। কিন্তু এগুলোরও অবশ্যই আমি এই সিরিয়ালটিকে যুক্ত করলাম এই অর্থে, আমরাও চাই সত্যিকার অর্থে যতটুকু অন্যায় বাংলাদেশে সাধিত হয়েছিল, শেখ মুজিব অন্যায় করেছিলেন, অবশ্যই শেখ মুজিব অন্যায় না করলে বীর সেনানীরা শেখ মুজিবকে এইভাবে হত্যা করতো না, উৎখাত করতো না, কারণ সেটা ইতিহাসই বলে যখন কেউ বাড়াবাড়ি চরম পর্যায়ে পৌঁছে যায় তাকে সেখান থেকে উৎখাত করা তার দেশের নাগরিকের, তার দেশের সচেতন নাগরিকের একটি ফরজ কাজে পরিণত হয়ে যায়। তো আপনার এবং আপনার পরিবার, বজলুল হুদা আর পরিবার এবং আপনাদের সমস্ত আত্মীয় স্বজন যারা শোকাহত এখনো, এবং আপনারা গত 16-17টি বছর, অনেকগুলো বছর ধরে আপনার যে অমানবিক মানসিক যন্ত্রণায় আছেন, আপনাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, সিম্পেথি জানাচ্ছি, আপনাকে স্যালুট জানাচ্ছি, কারণ আপনি অনেকগুলো বছর ধরে এই ফ্যাসিস্টকে নির্মূলের জন্য আপনি নিজের রাজপথে আন্দোলন করেছেন, এখনো করে যাচ্ছেন। আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমাকে এখন শেষ করতে হচ্ছে। মিস্টার হুদা, আপনি যদি কিছু বলতে চান 1 মিনিটে আমাদের শেষে কিছু বলে দিবেন প্লিজ। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি সমস্ত দেশবাসী, সমস্ত বিশ্ব, সমস্ত মানবতা প্রতিষ্ঠা করার সংগ্রামে যারা রত আছেন সবাইকে, সমস্ত পেশার মানুষকে আমি এবং এই সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে যে এই সন্ত্রাসী আওয়ামী লীগ, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার অতি দ্রুত শুরু করা হোক এবং এদেরকে নিষিদ্ধ করা হোক। আপনার ইটালিতে, জার্মানিতে সন্ত্রাসীদের কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, তাহলে আমাদের নিষিদ্ধ করতে অসুবিধা কি? এই সন্ত্রাসী সংগঠনে কারা বাধা? কোনো বাধা তোয়াক্কা না করে ও অনতিবিলম্বে এদেরকে নিষিদ্ধ করা হোক, তাহলে দেশে স্থিতিশীলতা আসবে। এবং একই সাথে জেলখানায় যে আমার ভাই কর্নেল শাহরিয়ার, কর্নেল ফারুক, কর্নেল মহিউদ্দিন, কর্নেল AKM মহিউদ্দিনকে
এবং ক্যাপ্টেন মাজেদকে হত্যা করা হয়েছে, কর্নেল পাশাকে মানসিকভাবে হত্যা করা হয়েছে, আমার ভাগ্নিকে হত্যা করা হয়েছে, আমার মাকে হত্যা করা হয়েছে, বিএনপির যারা ছিলেন তাদেরকে, ইলিয়াস আলী সহ যারা, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাতের যারা ছিলেন, এইভাবে দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে হত্যা করা হয়েছে। এই যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার শুরু হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া শুরু করুক অতি সত্বর, এইটাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আর একটি, যে আমাদের আগস্ট বিপ্লবের অনেক নায়ক এখনো বিদেশে মানবেতর জীবন যাপন করছে, তাদেরকে সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় ফিরিয়ে আনা হোক এবং এই যে অবৈধ মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, এই মামলাকে অনতিবিলম্বে বাতিল করা হোক এবং আগস্ট বিপ্লবীদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া হোক, এটাই আমি প্রত্যাশা করি। আপনার প্রতি কৃতজ্ঞতা রইল আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে, সুপ্রভাত সিডনির পক্ষ থেকে এবং আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনি যে সময় দিয়ে সত্যিকার অর্থে যে ইতিহাস এখানে রচিত করলেন, কারণ আপনি একদম সিগনিফিকেন্ট। আপনি দেখেছেন আপনার ভাইকে হত্যা করা হয়েছে, আপনার ভাইকে জবাই করা হয়েছে, আপনি সেটা এখানে ইতিহাসে সাক্ষী দিলেন। এই সাক্ষী একদিন হয়তো এখান থেকে হয়তো একদিন আদালতের মাধ্যমে সেটা একটা এস্টাবলিশমেন্টে গিয়ে দাঁড়াবে যে আপনার স্টেটমেন্ট আকারে যেতে পারে। আমরাও চাই যতগুলো অন্যায় হয়েছে বাংলাদেশ সমস্ত অন্যায়ের বিচার হোক। আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জনাব নুরুল হুদা ডিউক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রতি এবং সমস্ত দর্শক শ্রোতার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এই নতুন বাংলাদেশ সত্যিকার সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত দেশে পরিণত হোক এবং যারা এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে তাদের প্রতি আমার অভিনন্দন এবং সালাম। তাদের সাথে ছিলাম, আছি, থাকবো। নতুন বাংলাদেশ, নতুন স্বপ্নে আমরা ইনশাল্লাহ ভাসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার সিডনির সময় বিকাল রাত 9টা, বাংলাদেশ সময় বিকাল 4টা একই সময় উপস্থিত হব আর একজন অতিথিকে নিয়ে শুনবো আরো কিছু ইতিহাসের কিছু ঘটনাবলী। আমরা চেষ্টা করি সবসময় সমসাময়িক ঘটনাবলী নিয়ে কথা বলার জন্য। তো আগামী বৃহস্পতিবার একই সময় দেখা হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো তথ্য যদি আমাদেরকে জানাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন suprabhat.cui@gmail.com। আমাদের ফেসবুক পেজ সুপ্রভাত সিডনি আপনাকে ফলো করতে পারেন, টুইটারে ফলো করতে পারেন, সেম নেম সুপ্রভাত সিডনি। এবং আপনারা আমাদেরকে অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।